দারুণ একটি বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলফোন্স দোন্দের লেখা বিখ্যাত ছোট গল্প দ্য লাস্ট লেসন বা শেষ পাঠের একদম গভীরে ডুব দিতে যাচ্ছি। উপর দেখলে মনে হতে পারে এ তো স্রেফ স্কুল পালানোর একটা সাধারণ গল্প, কিন্তু না, এর ভেতরে লুকিয়ে আছে অনেক গভীর একটা অর্থ। আজ আমরা এই বিশ্লেষণীতে দেখব কিভাবে একটা ভাষা নিছক কিছু শব্দ বা ব্যাকরণের নিয়মকে ছাপিয়ে একটা পুরো জাতির সাংস্কৃতিক পরিচয়ের একদম মূল স্পন্দনে পরিণত হয়। ঠিক আছে, চলুন এই জায়গাটাতেই একটু ফোকাস করা যাক। আজ আমরা এমন একটা গল্প উন্মোচন করতে যাচ্ছি যেখানে একটা সাদামাটা দিন হুট করে চরম ঐতিহাসিক একটা মুহূর্তে বদলে যায়। এই সহজ সরল গল্পটার প্রতিটি পড়তে পড়তে লুকিয়ে আছে গভীর বেদনা আর প্রতিরোধের এক দারুণ নীরব চিত্র। চলুন আমাদের প্রথম পর্বে যাওয়া যাক, একটি স্বাভাবিক সকালের ছন্দপতন। আমাদের গল্পের শুরুটা কিন্তু খুব চেনা একটা অনুভূতি দিয়ে হয়। মূল চরিত্র ছোট্ট ছেলে ফ্রান্স, তার স্কুলের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। তার বরং ইচ্ছে করছে স্কুলটা ফাঁকি দিয়ে বাইরের সুন্দর প্রকৃতির মাঝে সময় কাটাতে। এই যে একটা হালকা উদাসীন মানসিকতা, ঠিক এখান থেকেই গল্পের শুরু। একটু খেয়াল করলেই দেখবেন তার এই মানসিক যাত্রাটা কিভাবে এগোচ্ছে। সুন্দর রৌদ্রোজ্জ্বল সকাল, বনের ধারে পাখির ডাক আর খোলা মাঠে প্রুশিয়ান সৈন্যদের কুচকাওয়াজের প্রলোভন, সবকিছু এড়িয়ে সে এগোতে থাকে। টাউন হলের সামনে ভিড় আর কামার ওয়াক্টারের কথা শুনে সে তো হাঁপাতে হাঁপাতে স্কুলে পৌঁছায়। কিন্তু প্রতিদিনের সেই কোলাহলপূর্ণ ক্লাসরুম আজ কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত, ঠিক যেন রবিবারের সকালের মতো নীরব। ঠিক এই গুমুট নীরবতার ভেতরেই ফ্রান্স যেমন একটা চরম সত্যি জানতে পারে, যা তার চিন্তাভাবনাকে আক্ষরিক অর্থেই পুরোপুরি উল্টে দেয়। একটু আগেই যে ব্যাকরণার ইতিহাসের বইগুলোকে তার কাছে নিছক একটা বোঝা মনে হচ্ছিল, নিজের মাতৃভাষা চিরতরে হারানোর খবরটা শোনার সাথে সাথেই সেই একই বইগুলো তার কাছে পরম আত্মীয় হয়ে ওঠে। মনে হয় যেন একদম পুরনো কোনো বন্ধু, যাদের কোনোভাবেই আর ছেড়ে যাওয়া যায় না। এবার শ্রেণীকক্ষের এই অভূতপূর্ব দৃশ্যটার দিকে একটু খেয়াল করুন। এগুলো শুধু গল্পের সাধারণ কোনো বর্ণনা নয়, এগুলো হলো একটা সম্প্রদায়ের গভীর শোক এবং হারিয়ে যেতে বসা নিজেদের সংস্কৃতির প্রতি অসীম শ্রদ্ধার একটা বাস্তব রূপ। এই যে হ্যামেলের গায়ে পরিদর্শনের দিনের সেই বিশেষ সবুজ কোট আর পেছনের ফাঁকা বেঞ্চগুলোতে চুপচাপ বসে থাকা গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষগুলো, প্রাক্তন মেয়র, পোস্টমাস্টার এবং বৃদ্ধ হাউজার, যার হাঁটুতে একটা পুরনো বর্ণপরিচয়ের বই খোলা, এই সবকিছুই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আজকের দিনটা আর 10টা সাধারণ দিনের মতো একেবারেই নয়। এবার আমরা এগোব পর্ব 2-এর দিকে, দীর্ঘসূত্রতার চরম মূল্য। এটা কিন্তু স্রেফ একটা ক্লাসরুমের গল্প নয়, এটা আসলে একটা জাতির সংস্কৃতি মুছে ফেলার এক বৃহত্তর শোকগাথা। বার্লিন থেকে আসা নির্দেশটা ছিল আক্ষরিক অর্থেই বিনা মেঘে বজ্রপাতের মতো। ফ্রান্স ঠিক যেভাবে এই প্রচণ্ড ধাক্কাটা অনুভব করেছিল, পাঠক হিসেবে আমরাও সেটা সেভাবেই টের পাই। এক রাতের ব্যবধানে নিজের মাতৃভাষা, নিজের শেকড় হারানোর এই যে তীব্র মানসিক আঘাত, তা এই একটা ঘোষণাতেই একদম স্পষ্ট হয়ে ওঠে। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো হ্যামেল কিভাবে এই ভাষা হারানোর দায়বদ্ধতা সবার মাঝে ভাগ করে দিচ্ছেন। একটা সংস্কৃতির পতন বা হারিয়ে যাওয়ার পেছনে যে আমাদের সবার সম্মিলিত অবহেলা কাজ করে, এটা তারই একটা নিখুঁত প্রমাণ। শিক্ষার্থীরা ভেবেছে, আরে কাল তো শিখে নেব। অভিভাবকরা পড়াশোনার চেয়ে খামারে কাজ করে সামান্য কিছু বাড়তি উপার্জনকে বড় করে দেখেছেন। এমনকি খোঁজ শিক্ষক নিজেও নিজের গাফিলতির কথা স্বীকার করেছেন, যখন তিনি পড়ানোর বদলে গাছে পানি দিতে পাঠাতেন বা মাছ ধরতে যাওয়ার জন্য ছুটির ফাঁদ পাততেন। চলুন চলে যাই পর্ব 3-এ, মুক্তির মাধ্যম হিসেবে ভাষা। আর ঠিক এই আত্ম উপলব্ধির জায়গা থেকেই আমরা গল্পের একদম মূল দার্শনিক আর আবেগঘন অংশে এসে পৌঁছাই। আলফোন্স দোন্দে এখানে ভাষাকে শুধু কথাবার্তা বলার মাধ্যম হিসেবে দেখেননি, বরং একে স্বাধীনতার এক ভীষণ শক্তিশালী হাতিয়ার হিসেবে তুলে ধরেছেন। হ্যামেলের এই কথাটা খেয়াল করুন, কতটা গভীর আর অর্থবহ। ফরাসি ভাষাকে তিনি সবচেয়ে সুন্দর আর যৌক্তিক ভাষা হিসেবে বর্ণনা করেছেন। তিনি আসলে বুঝিয়েছেন, ভাষা হল জাতীয় পরিচয়ের সবচেয়ে বড় সংরক্ষক। শত পরাধীনতার মাঝেও একটা জাতি যদি তার ভাষাকে শক্ত করে ধরে রাখতে পারে, তবে সেই ভাষাই হয়ে ওঠে তাদের মুক্তির আসল চাবিকাঠি। আর এই ব্যাপারটা দারুণভাবে একটা বৈপরীত্য তুলে ধরে। একদিকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের বুদ্ধিবৃত্তিক বোঝাপড়া, অন্যদিকে একটা শিশুর একদম সহজাত আর খাঁটি অনুভূতি। ছাদের উপর পায়রার ডাক শুনে ছোট্ট ফ্রান্সের মনে এই প্রশ্নটা জাগে, তারা কি পায়রাগুলোকেও জার্মান ভাষায় গান গাইতে বাধ্য করবে? দখলদারিত্বের যে চরম অস্বাভাবিকতা এবং অযৌক্তিকতা, এটা তারই একটা অসামান্য প্রকাশ। কারণ প্রকৃতিকে তো আর জোর করে কোনো নির্দিষ্ট ভাষার শৃঙ্খলে বেঁধে রাখা যায় না, তাই না? ভাবা যায় সেদিনের সেই ক্লাসরুমের পরিবেশটা কতটা শ্রদ্ধায় অবনত ছিল। নতুন খাতায় লেখা ফ্রান্স, আলসাস শব্দগুলো যেন ছোট ছোট পতাকার মতো উড়ছিল সবার সামনে। সবাই এতটাই মনোযোগী ছিল যে কলমের আছড়ের শব্দ ছাড়া আর পিন পতন নীরবতা।
এমনকি যখন কিছু গুবরে পোপা উড়ে ভেতরে এলো, ছোট ছোট শিশুরাও সেদিকে ফিরেও তাকালো না। তারা একদম একমনে তাদের লেখার অনুশীলন করে যাচ্ছিল, যেন এই লেখাটাও তাদের ফরাসি সত্তারই একটা অবিচ্ছেদ্য অংশ। এবার আমাদের শেষ অংশ, পর্ব 4, চূড়ান্ত নির্বাক, বিদায়। গল্পটা যখন একদম শেষের দিকে এগুচ্ছে, পরিবেশটা যেন আরও ভারী হয়ে ওঠে। একবার ভাবুন তো সেই মানুষটার কথা, যিনি একই জায়গায় টানা 40টা বছর ধরে পড়িয়েছেন। ওই মসৃণ হয়ে যাওয়ার ডেস্কগুলো, জানালার বাইরে তার নিজের হাতে লাগানো হপলতা, যা এখন ছাদ পর্যন্ত পৌঁছেছে, সবকিছুই তো তার জীবনের অংশ। আর এই পুরো 40 বছরে তিল তিল করে গড়ে তোলা জীবনের কাজগুলো মুহূর্তের মধ্যে থমকে যায় যখন গির্জার ঘড়িতে ঠিক 12টা বাজে। আর ঠিক একই সময়ে দখলদার প্রুশিয়ান সেনাবাহিনীর ট্রাম্পেটের শব্দ বেজে ওঠে জানালার নিচেই। আক্ষরিক অর্থেই এটা এক চরম হৃদয়বিদারক মুহূর্ত। সবচেয়ে মোক্ষম আর গুরুত্বপূর্ণ জায়গাটা হলো গল্পের একদম এই শেষ মুহূর্তটি। হ্যামেল, যিনি বেদনায় একদম ফ্যাকাশে হয়ে গেছেন, কান্নায় যার গলা বুঝে আসছিল, তিনি আর মুখে কিছুই বলতে পারলেন না। তিনি শুধু তার শেষ বিন্দুর শক্তিটুকু এক করে ব্ল্যাকবোর্ডে বড় বড় অক্ষরে লিখে দিলেন তার নীরব কিন্তু অটল প্রতিরোধের বাণী, ভিভ লা ফ্রান্স, অর্থাৎ ফ্রান্স দীর্ঘজীবী হোক। এরপর কোনো কথা নয়, শুধু হাত নেড়ে ক্লাস শেষের ইশারা করলেন। এই হৃদয়স্পর্শী দৃশ্যটা আমাদের আসলে একটা দারুণ ভাবনার জায়গায় দাঁড় করিয়ে দেয়। আমাদের মাতৃভাষা কিভাবে আমাদের পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গিকে গড়ে তোলে। আর যখন কোনো স্কুল থেকে, কোনো সমাজ থেকে একটা ভাষাকে জোর করে মুছে ফেলার চেষ্টা করা হয়, তখন শুধু কি কিছু শব্দই হারিয়ে যায়, নাকি তার সাথে চিরতরে হারিয়ে যায় একটা জাতির পরিচয়, তাদের ইতিহাস আর তাদের স্বাধীনতা? এই গভীর প্রশ্নটা আপনাদের জন্য রেখেই আজ বিদায় নিচ্ছি। এই অসাধারণ বিষয়টা নিয়ে আরও ভাবার আমন্ত্রণ রইল।